জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরে নজর, দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ, রাজ্যের আইএফএ, এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুব ভারতীতে মেগা মেসি ইভেন্ট, যার ছত্রে ছত্রে বেনিয়ম এবং পরিকল্পনার অভাব। ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকাকে নিয়ে মেগা ইভেন্ট, অথচ সেটা জানানোই হয়নি দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ কে এবং রাজ্যের আইএফএ কে। এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হয় লিওনেল মেসির অনুষ্ঠানের, যা ঘিরে হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে এগুলো সব দেওয়া থাকে, এর কোনোটাই মানা হয়নি। এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে, বড় বাধা দেবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানোও হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। নিয়ম অনুযায়ী কোনো ফুটবল ম্যাচ হলে তা আগাম জানাতে হয় এআইএফএফ অথবা সংশ্লিষ্ট রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত শনিবার মেসি কোনো ম্যাচ খেলেননি, তাই জানানো বাধ্যতামূলক ছিল না, কিন্তু অনেকের মতে এআইএফএফ বা আইএফএ কে জানালে এই ধরনের ইভেন্ট আয়োজনের সুবিধা হয়। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এরকম মেসি মতো একজন তারকা যার জনপ্রিয়তা তুঙ্গে থাকে সবসময়, ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাই জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। এর আগে রাজ্যে মেসি এবং মারাদোনাকে নিয়ে আসার পিছনে যিনি সেই ক্রীড়া উদ্যোক্তা ভাস্কর গোস্বামীর বক্তব্য, সবাইকে আগে থেকে জানিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিলেন? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম, এবং তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। এত বড় মাপের ইভেন্ট, সেটারই ছত্রে ছত্রে অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। মেসি যখন মাঠে তখন তাকে ঘিরে ভিড়ে ভিড়। এরা কারা? এরা মাঠে ঢোকা ছাড়পত্র পেল কিভাবে? আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়ে হাই প্রোফাইল অনুষ্ঠান, সেখানে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, থাকার কথা বলিউড মেগাস্টার শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী মাঠে ঢোকার আগেই ঢুকে গেলেন মেসি, তারপর তাঁকে ঘিরে ভিড়, বিশৃঙ্খলা। এরকম হলো কেন? এটা কার দেখার কথা? এই অনুষ্ঠানের ফ্লো চার্ট কার তৈরি করার কথা? ভিভিআইপিদের মধ্যে কে আগে ঢুকবেন, কে পরে, সেটা কার ঠিক করার কথা? সেই তথ্য কাদের জানানো হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামের ভাড়া বাবদ কত টাকা দিয়েছিল শতদ্রু দত্ত সংস্থা? যে এডি কাটআউট গেট দিয়ে মেসিকে যুবভারতীতে ঢোকানো হয়েছিল, ভাঙচুরের সময় সেই গেটের ওপর লাগানো জালে এসে পড়ে ভাঙা চেয়ার। মেসির কোনো রকম আঘাত লাগলে তার দায় কে নিত? এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সমন্বয় বৈঠক হওয়ার কথা আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেই বৈঠক কি ঠিকভাবে হয়েছিল? হয়ে থাকলে কার কি দায়িত্ব ছিল? অনেকে বলছেন এইসব প্রশ্নের উত্তর মিললে তবেই স্পষ্ট হবে বিপর্যয়ের দায় কার। নিউজ 18 বাংলা। পুলিশের নজরে মাঠে ঢোকার পাস, মেসি ইভেন্টে গ্যালারিতে 60,000-এর বেশি দর্শক, পুলিশের হাতে অনলাইনে 35,000 টিকিট বিক্রির তথ্য। তাহলে বাকিগুলো কোথা থেকে এলো? মাঠে ঢোকার পাস ইস্যু করা হলো কার নির্দেশে? কত সংখ্যক মাঠে ঢোকে পাস ইস্যু করে? বিশৃঙ্খলা তদন্তে তথ্য জানতে চায় পুলিশ।
বাকি প্রায় 27,000 কি কমপ্লিমেন্টারি টিকিটের কোনো হিসেব কিন্তু এখনো নেই। যুব ভারতীতে 80,000 দর্শকের বসার ব্যবস্থা। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে 60 থেকে 63,000 টিকিট বিক্রি হয়। এবং শতদ্রু দত্তকে জেরা এই মুহূর্তে পুলিশের। বিধাননগর দক্ষিণ থানার শতদ্রুকে জেরা পুলিশের। যুব ভারতীর এই যে বিশৃঙ্খলা, আপনাদেরকে যে কথা বললাম যে 35,000-এর টিকিট বিক্রি শুধুমাত্র হিসেব পুলিশের হাতে আছে। বাকি কি করে, এত ভিড় কি করে? বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্তকে জেরা এবং জেরা পর্বের ভিডিওগ্রাফি পুলিশের। কথা বলবো, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, মেসি ইভেন্টে যে পরিমাণ দর্শকের পরিমাণ হয়েছিল 60,000-এর বেশি, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানতে পারা গেছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইনে টিকিট বিক্রি হয়েছিল 34,632 জন টিকিট, 32টি টিকিট অনলাইনে বিক্রি হয়েছিল। এক্ষেত্রে কমপ্লিমেন্টারি টিকিট কত ব্যবহার করা হয়েছিল, এগুলো কার নির্দেশে ব্যবহার করা হচ্ছে, এই গোটা বিষয় নিয়েই কিন্তু ইতিমধ্যেই শতদ্রু দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হয়, তার পরবর্তীতে তাকে হেফাজতে নেওয়া হয়। এরপরে বিধাননগর দক্ষিণ থানায় সকালের কিছু পর থেকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে গতকাল যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা কিন্তু বেশ কিছু গাইডলাইন অনুযায়ী প্রশ্ন দিয়ে গিয়েছিল এবং সেই অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই গোটা ঘটনায় মূলত কারা কারা এই কত পাস ইস্যু করা হয়েছিল, বলা হচ্ছে 60,000-এর বেশি দর্শক হয়েছিল। সেক্ষেত্রে যখন পুলিশের পক্ষে হিসাব করা হচ্ছে দেখা যাচ্ছে যে একটিমাত্র যে বিষয় নিয়ে পুলিশ আগেই ধন্দে ছিল, কিন্তু দেখা গেল 34,632টি অনলাইনে পাস ইস্যু হয়েছিল। সেক্ষেত্রে পাস বিক্রি পরবর্তীতে কমপ্লিমেন্টারি কত পরিমাণ এই পাস ইস্যু হয়েছিল, কার নির্দেশে হয়েছিল এবং এই পরিমাণ পাস কোথায় কোথায় কোন কোন ভিআইপি বা কোন ব্যক্তির কাছে কত পরিমাণ গিয়েছিল, এই গোটা বিষয় নিয়েই কিন্তু শতদ্রু দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে। শুধু এই বিষয় নয়, এ থেকে দেখা যাচ্ছে যে মোটা অঙ্কের টেন্ডার দেওয়া হয়েছিল, যে টেন্ডার একেবারে বলা হচ্ছে যে সল্টলেক স্টেডিয়ামে যেখানে গাইডলাইনে লেখা আছে কোনোভাবে জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না, কিন্তু সেখানে এত পরিমাণ জলের বোতল কি করে বিক্রি করা হলো, চিপস কি করে বিক্রি করা হলো এবং কাদের মোটা অঙ্কের টেন্ডার দিয়েছিল, এবং এই গোটা প্রক্রিয়া নিয়েই কিন্তু এখন শতদ্রু দত্ত তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিক গতকালই কিন্তু একেবারে তদন্তকারী যে কমিটি গঠন করা হয়েছিল রাজ্য সরকারের নেতৃত্বে, তাদেরকে গোটা বিষয়টি একেবারে সেখানে জানানো হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে তারা বেশ কিছু গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুসারেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় গোটা বিষয় নিয়েই ভিডিওগ্রাফি যেমন করা হচ্ছে, পরবর্তীতে তদন্তকারী কমিটি আছে এই ভিডিওগ্রাফি তুলে দেওয়া হবে। পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে দত্তকে, যদি কোনো ধোঁয়াশা থাকে। এক্ষেত্রে আজকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বিধাননগরের ডিসি অনিশ সরকার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও তদন্তকারী আধিকারিক তারা এই জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে। দেখুন, যুব ভারতীর এই ঘটনায় দোষ কার ভুল, কার গাফিলতি, এই সমস্ত প্রশ্নের ভিড়ে আমরা কি দেখছি টার্গেট ফুটবল প্রেমীরা। শনিবার যুব ভারতীতে ভাঙচুরে গ্রেপ্তার 5। এত ভিড়ে যারা মেসিকে দেখতে পেলেন না, যারা ভাঙচুর করলেন, যারা তাদের ক্ষোভ আটকে রাখতে পারলেন না, তাদের দ্বারা তৈরি এই বিশৃঙ্খলা। কিন্তু এই বিশৃঙ্খলা কাদের গাফিলতিতে, এই ক্ষোভ কাদের দ্বারা তৈরি হলো এই মেসি ভক্তদের মনে? আসল দোষীদের না ধরে সাধারণ দর্শকদের গ্রেফতার কেন? ফুটবল প্রেমীদের গ্রেফতারে এই প্রশ্নগুলোর মুখেই কিন্তু পুলিশ। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, তো যুবভারতী বিশৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে টার্গেট ফুটবল প্রেমী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যে সমস্ত ঘটনা ঘটেছিল গ্যালারির মধ্যে, প্রথমে কিন্তু সূত্রপাত হচ্ছে মেসি যখন একেবারে মাঠে প্রবেশ করে তার পরবর্তীতে লক্ষ্য করা যায় তাকে ঘিরে একাধিক ব্যক্তিত্ব রয়েছে এবং যার ফলে গ্যালারিতে থাকা দর্শক তারা কোনোভাবে দেখতে পাচ্ছিল না। এরপরেই গ্যালারি থেকে তারা যখন ভিতরে প্রবেশ করে গন্ডগোলের সূত্রপাত হয়, গোটা ঘটনা ঘটে। তারপরে দেখা যায় যে শুধুমাত্র ফুটবল প্রেমী তাদেরকে টার্গেট করা হচ্ছে। আর এখানেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ যারা শুধুমাত্র শতদ্রু দত্ত যে মূল উদ্যোক্তা তিনি নয়, তিনি ছাড়া একাধিক ব্যক্তির নাম তদন্তে উঠে এসেছে। মাঠের মধ্যে যাদের এই পরিস্থিতি দেখা যাচ্ছে তারা কিন্তু শুধুমাত্র ফুটবল প্রেমী নয়, যারা মেসিকে ঘিরেছিল তাদের বিরুদ্ধে এত তথ্য প্রমাণ পাওয়ার পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু টার্গেট করা হচ্ছে ফুটবল প্রেমীদের, যারা মোটা অঙ্কের অ্যামাউন্টের টাকা দিয়ে টিকিট কেটে ফুটবল খেলা মেসিকে দেখতে গেছিল, তাদেরকেই টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে। এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বেশ, আমাদের তরফ থেকে সাবমিশন ছিল, আমরা দুজনের হয়ে আজকে অ্যাপিয়ার করেছি। একজন আসামি হচ্ছে
নর্থ বালুরঘাটে, নর্থ বেঙ্গলে। উনি ওখান থেকে এই কেসে হচ্ছে আমি নিজেই ভিকটিম। আমি ওখান থেকে টিকিট কেটে, দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে, কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারেনি। এমনকি যে সেকশন লাগানো হয়েছে যে পুলিশকে মারধর করার, কোনো মেডিকেলও পুলিশ জমা দিতে পারেনি। পিপি সাহেব টাইম চেয়েছে, পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি। আমি তো পুলিশকে বলবো, পুলিশের এখানে অনেক গাফিলতি আছে। এত লোক মাঠে কি করে ঢুকলো? তারপরে আর কেউ বলছে না যে ফ্ল্যাগ নিয়ে কি করে মাঠে ঢুকছে, তাকে তখনও সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এরা কারা? এদেরও তো ধরা উচিত যে কারা করিয়েছে। আমার মনে হচ্ছে গন্ডগোল ইন্টেনশনালি হয়েছে। এত ডার্বি ম্যাচ হয়, এত কোনো তো গন্ডগোল হয়, এটা কেন হলো? সামথিং ইজ রং দেয়ার, সামওয়াট ইজ ইনভলভ। এটা তো তদন্ত হওয়া দরকার আছে। যুব ভারতীতে মেসি শো, অভিযোগ শনিবার সেই অনুষ্ঠানে চড়া দামে জল বিক্রি হয়। 20 টাকার জলের বোতল বিক্রি হয় 200 টাকায়। অভিযোগ 30 লক্ষ টাকায় এই জল বিক্রির বরাত পান কলকাতার এক ব্যক্তি। তিনি নাকি সেই দায়িত্ব দেন গুজরাটের একটি সংস্থাকে। মেসিকে দেখতে না পেয়ে সেই জলের বোতলই মাঠে ছড়ে ক্ষুব্ধ জনতা। শনিবার সল্টলেকে মেসি শো। সেই অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে মেসিকে সেভাবে দেখাই যায়নি। এর জেরেই যুব ভারতীতে তাণ্ডব। মাঠে দেদার ছোড়া হয় জলের বোতল। অভিযোগ স্টেডিয়ামে জলের বোতল চড়া দামে বিক্রি করা হয়। 20 টাকার জলের বোতল 200 টাকায়। আইএসএল ম্যাচের সময় যেমন, তেমনই নিয়ম ছিল শনিবারের মেসি শোতেও। জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা এলাও করতে পারবো না। জলের বোতল নিয়ে সল্টলেক স্টেডিয়ামে ঢোকা বারণ, অথচ স্টেডিয়ামেই বিক্রি হলো জলের বোতল। জানা গিয়েছে 30 লক্ষ টাকায় স্টেডিয়ামে জল বিক্রির বরাত পান কলকাতার এক ব্যক্তি। তিনি নাকি সেই জল বিক্রির দায়িত্ব দেন গুজরাতের একটি সংস্থাকে। সংস্থার মালিকের নাম নমিশ পাটেল। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कहाँ का? गुजरात। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। তুমি দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য। হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। এটা ফুটবল মাঠে তো জল বিক্রি হয় না, সেখানে টেন্ডার ডেকে নাকি মানে 30 লক্ষ টাকা দিয়ে জল। এক্স্যাক্টলি, এটা তো আমার কোনো ক্লু নেই আমার কাছে। আমাদের ফুডের পারমিশন আমরা চেয়েছিলাম। পুলিশ জানিয়ে দিয়েছিল স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। আয়োজকদের দাবি স্টেডিয়ামে জল বিক্রির অনুমতি তারা পুলিশের থেকে পায়নি। আবার যারা স্টেডিয়ামে জল বিক্রি করেছেন তাদের দাবি 30 লক্ষ টাকায় বরাত পেয়েছেন। তাহলে জল বিক্রির এই বরাত দিল কে? প্রশ্ন হচ্ছে, জল যখন বিনামূল্যেই দেওয়া হচ্ছিল এবং কাপে করে দেওয়া হচ্ছিল, জলের বোতল বিক্রির অনুমতি এলো কোথা থেকে? কে টেন্ডার ডাকলেন? কে টেন্ডারের মাধ্যমে 30 লক্ষ টাকায় বরাত দিয়ে দিলেন? বিক্ষোভের প্রথম আজ ছিল জলের বোতল ছুঁড়ে মারা মাঠে। এই বোতলগুলো কোথা থেকে আসলো? প্রশ্ন অনেক, উত্তর খুঁজছে প্রশাসন। ক্যামেরায় অসিতের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। মাঠেরই এত ভিড়ে অদেখা মেসি, তাকে দেখা যায়নি। সাধারণ দর্শকদের স্বপ্নভঙ্গ। যুব ভারতীতে ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন প্রাক্তন ফুটবলারদের। ম্যানেজমেন্ট পুরো আমরা যা ধারণা করলাম ওখানে, এটা পুরো ম্যানেজমেন্টের ভুল আছে। ম্যানেজমেন্ট ভুলের জন্যই আজকে আমাদের চোখের সামনে, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে এত নাম কামিয়েছি, সেই স্টেডিয়ামটা চোখের সামনে যখন দর্শকরা নেমে যেভাবে ভাঙচুর করছে, বা এটা আমরা কোনোদিনই কাম্য নয়, ভাবিনি। আমার অনেক বন্ধু এসেছিল, আসাম থেকে এসছে, দিল্লি থেকে এসছে, অনেক জায়গা থেকে এসছে। তারা যখন তাদের বাচ্চাকে নিয়ে মেসিকে এক ঝলক দেখতে পায়নি, তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, তারা পুরো উগড়ে দিয়েছে মাঠের উপরে। অ্যাটলিস্ট আমার মনে হয় যদি একটা চক্কর, যদি এরকম হুট খোলা গাড়িতে বা যে কোনো একটা গাড়িতে বসিয়ে, যেরকম আমরা সুনীলকে দেখলাম, ছেত্রীকে, তেন্ডুলকারে যখন দেখলাম, যখন নিজের জার্সি দিচ্ছে, কোনো ডিস্টার্বনেস নেই পাশে, ও বাচ্চাদের সঙ্গে বল মারছে, আমরা তো এটা আশা করেছিলাম। হেন কোনো লোক নেই যে ওকে 1 সেকেন্ডের জন্য তাকে ছাড়েনি। দেখো
ফার্স্ট টু লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা দুটো ল্যাব করিয়ে দিতেন হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত হয়। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো ওদের প্ল্যান ছিল বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি নয়, মেসি যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল, বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা বুঝে আরো ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনের বড় প্রবলেম ছিল। সবচেয়ে মাইনাস পয়েন্ট হয়ে গেছে যে মেসিকে কিন্তু হোটখোলা জিভে ঘোরালে কিন্তু এই গন্ডগোলটা হতো না। মাঠে তো বোতল নিয়ে যাওয়া বারণ ছিল, সেই বোতলগুলো কি করে পুলিশ থাকার পরে আমি জানি না। এরকম কলকাতা মাঠে হচ্ছে ডার্বি ম্যাচে কত বেশি ভিড় হয়। কলকাতাকে জানি না এরকম আগে কোনো দিন হয়েছে কিনা, এরকম কুলসিত করার কোনো মানে হয় না। কারণ প্রথম কোশ্চেন হলো মেসিকে যদি 15-20 মিনিটও দেখতে পারতো পাবলিক, মেসি এর আগেও তো এসছিল, কিন্তু এই উচ্ছৃঙ্খলতা কিন্তু হয়নি। সেটা কলকাতায় হয়েছে এবং এদের সময় হয়েছে 14 বছর আগে। আমি তো পুলিশকে বলবো, পুলিশের এখানে অনেক গাফিলতি আছে। এত লোক মাঠে কি করে ঢুকলো? তারপরে আর কেউ বলছে না যে ফ্ল্যাগ নিয়ে কি করে মাঠে ঢুকছে, তাকে তখনও সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এরা কারা? এদেরও তো ধরা উচিত যে কারা করিয়েছে। আমার মনে হচ্ছে গন্ডগোল ইন্টেনশনালি হয়েছে। এত ডার্বি ম্যাচ হয়, কোনো তো গন্ডগোল হয়, এটা কেন হলো? সামথিং ইজ রং দেয়ার, সামওয়াট ইজ ইনভলভ। এটা তো তদন্ত হওয়া দরকার আছে। ভারতীয় জলসীমায় ঢুকে হামলা, বাংলাদেশ নৌসেনার হামলা ভারতীয় মৎস্যজীবীদের ওপর। আলো নিভিয়ে জলসীমায় বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ডুবলো ভারতীয় ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বেশ কয়েকজন মৎস্যজীবী এখনো নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া গেল কি এখনো পর্যন্ত? কি খবর সূত্রে? হ্যাঁ দেখো, এখনো কিন্তু 5 জন মৎস্যজীবীর কোনো খোঁজ মেলেনি। একেবারে ভয়ঙ্কর ঘটনা তুমি বলতে পারো, যে একদম মাঝ সমুদ্রে ভারত বাংলাদেশ যে জলসীমানা রয়েছে সেখানে গতকাল রাতে এই যে পারমিতা 11 এই ট্রলারটি ফিশিং করছিল এবং কাছাকাছি আরও কয়েকটি ট্রলার ছিল। সেই সময় হঠাৎই একদম অতর্কিতভাবে একদম জাহাজের আলো নিভিয়ে বাংলাদেশি যে নেভি একেবারে সজোরে ধাক্কা মারে। একদম হঠাৎই ধাক্কা আওয়াজ, বিকট শব্দ, এবং তারপর যে ট্রলারের যে সমস্ত মৎস্যজীবী ছিলেন একেবারে তারা জলে ভাসতে থাকে। ট্রলারটি সেই জায়গাতেই কিন্তু ডুবে গিয়েছে। এখনও পর্যন্ত সেই ট্রলারের কোনো হদিস কিন্তু পাওয়া যায়নি এবং তারা জলে ভাসছিলেন। কাছাকাছি যে সমস্ত ট্রলার ছিল তারা জিনিসটা দেখতে পায় এবং তারা গিয়ে কিন্তু ওই 11 জন মৎস্যজীবীকে খুঁজে পেলেও এখনও 5 জন মৎস্যজীবী কিন্তু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজ করার জন্য ইতিমধ্যেই যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের 2টো জাহাজ এবং একটি ওভারক্যাফট কিন্তু ঘটনাস্থলে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। যদিও এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে 11 জনকে কিন্তু আজকের রাতেই তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে এবং কাকদ্বীপ হাসপাতালে তাদেরকে চিকিৎসা করা হবে, এমনটাই আমরা খবর পাওয়া যাচ্ছি। যে ঘটনা
সাক্ষী। এই ঘটনা কিন্তু আগে কোনোদিন কিন্তু এই ঘটনা ঘটেনি। আর গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো, একেবারে মৎস্যজীবীরা কিন্তু হতবাক, তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তবে এখনো পর্যন্ত যে 5 জন নিখোঁজ রয়েছে, কারা 5 জন, আপাতত তারা যতক্ষণ না নামখানায় আসবে বা হাসপাতালে নিয়ে আসা হবে ততক্ষণ কিন্তু তাদের শর্ট আউট করা যাচ্ছে না। যদিও এই মুহূর্তে যে উপকূলরক্ষী বাহিনী তারা কিন্তু তদন্ত শুরু করেছে কি ঘটনা ঘটেছে এবং পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুনতে পেলাম যে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে। ওনাদের টোটাল 18 জন মৎস্যজীবী, তার ভিতরে 2 জন যায়নি, এই টিপ কামাই দিয়েছিলেন। 16 জন মৎস্যজীবী ওনারা সাগরে গেছিলেন। ওনাদের কিছু ট্রলার আসার পরে বলতে পারবো যে কোন মৎস্যজীবী আছেন, কীরকম হয়েছে, কীরকম ধাক্কা মেরেছে, আমরা পরবর্তীকালে বলতে পারবো। ওনার সাথে লাস্ট কথা, কালকে বাড়ি থেকে সবাই আমরা একই সাথে ছিলাম, সবাই জানতে পারলাম যে ট্রলার নাকি পুরোপুরি ডুবে গেছে। এবার মানে সবাই নাকি ডুবে গেছে। এবার সেগুলো আমি কিছু জানি না, যে নেমে মেরেছেন আমি কিছু জানি না। মানে যে আমি শুনতে পেয়েছি যে নাকি ট্রলার ডুবে গেছে, এখনো নাকি কাউকে পাওয়া যায়নি, এরকম শুনেছি। যে সবাই নিখোঁজ, এই অবধি আমি আর কিছু জানি না। পরে এখন বাড়িতে এসে শুনেছি নাকি কয়জনকে পেয়েছে, পাওয়া যায়নি। হ্যাঁ, বাংলাদেশের নেভি কিংবা কোস্টগার্ড একটি IMBL এর কাছে কিছু ট্রলার ফিশিং করছিল এবং ওরা লাইট নিভিয়ে সরাসরি এসে একটি ট্রলারকে ধাক্কা মেরে জলে ডুবিয়ে দেয় এবং যে মানুষগুলো জলে পড়ে যায় এবং ওদেরকে রেস্কিউ না করেই কোস্টগার্ডটি ফিরে যায় এবং পরে ভারতীয় সমস্ত ট্রলার ওখানে অ্যালার্ট হয়ে যায় এবং সব ভারতীয় ট্রলারগুলি গিয়ে সার্চ অপারেশন চালিয়ে প্রায় 11 জন মানুষকে তুলতে পেরেছে। ট্রলারে 16 জন মানুষ ছিল, এখনো 5 জনের কোনো খোঁজ নেই। 5 বছর বয়সে 2 ছেলের বাবা, নির্বাচন কমিশনের নথিতে চক্ষু চরক কাজ। মঙ্গলকোটের শীতলগ্রামের 175 নম্বর বুথের ঘটনা। SIR ফর্মে সরোজ মাঝির বয়স 63, এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স 58, অন্য ছেলে সাগর মাঝির বয়স 59। কথা বলবো, রণদেব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রণদেব, হ্যাঁ দেখো, একদম সেই রকমই যে 63 বছরের বাবা, 5 বছর বয়সী তার সন্তান হয়েছে এবং প্রথম সন্তানের বয়স হচ্ছে 58, দ্বিতীয় সন্তানের বয়স 59। এবং এই মঙ্গলকোটের 175 নম্বর বুথের যে শীতল গ্রামের এই ঘটনায় নির্বাচন কমিশনকে একদম পুরো নড়িয়ে দিয়ে গেছে এবং এমন ভাবে নাড়িয়েছে যে প্রশাসনের তরফ থেকে এ পর্যন্ত 2 বার BLO-কে ওর বাড়িতে পাঠানো হয়েছে সরেজমিনে, এবং এখানে যে দ্বিতীয়বার যে পাঠানো হয়েছে তাতে কিন্তু ওকে বলে দেওয়া হয়েছে যে 16 তারিখের পর নোটিশ আসবে, সেই নোটিশে আপনারা দেখা করবেন এবং উপযুক্ত প্রমাণাদি থাকলে তবেই আপনারা এখানে থাকতে পারবেন, না হলে কিন্তু আপনাদের SIR ফর্মের নাম বাদ যাবে। বেশ, উনি কি আসল বাবা? না, আসল বাবা না। কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে। আপনার কয় ছেলে? 2 ছেলে। কি নাম? সুজিত মাঝি, অনুপ মাঝি। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার। আমাদের যে লজিক্যাল এরারের যে চেকিং হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তাতে এই জিনিসটা এসেছে এবং BLO বারবার এনকোয়ারিও করেছেন, তিনি এটা ধরেছিলেন।